তো আজকে হচ্ছে নতুন একটা টপিক পড়াবো। আর এই নতুন টপিকের সাথে আবার আমাদের একটা জিনিস জানা লাগবে, এটা না জানলে আমি আসলে নতুন টপিকের অঙ্কটা পারফেক্টলি ভিজুয়ালাইজ করতে পারবো না। তো সেইটাই আসলে এখন আমি তোমাদের দেখাতে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে নতুন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গ্র্যান্ড চার্ট। এটা অনেক আগে ইনভেন্টেড, বাট এইটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটা নিয়ে অ্যানালাইসিস করা হয় সেটা আজকে আমি দেখবো। আর আমি আগেই বলেছিলাম আজকে আমরা নতুন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল মেশিন প্রবলেম। ঠিক আছে, প্যারালাল মেশিন মডেল প্রসিডিউর, এটা এটা আমরা আজকে দেখবো এটা কিভাবে এসছে সেটা। ঠিক আছে, তো এটাও যেহেতু মেশিন সংখ্যা বেড়ে যাচ্ছে এটার জন্য আমাদের আসলে গ্র্যান্ড চার্ট আঁকা লাগবে। ঠিক আছে, মোটামুটি জি চলে স্যার। মোটামুটি অনেকে চলে আসছে, আমরা শুরু করি। 30 অনেক বলা যাবে না, মাত্র 50%। আমার এখানে 60 স্টুডেন্ট সেকশন 3 তে, 30 জন আছে এই আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম গ্র্যান্ড চার্ট। গ্র্যান্ড চার্টটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা একটা সিরিজ অফ হরিজন্টাল লাইনস। এটা কি দিয়ে গঠিত? একটা হরিজন্টাল লাইনের সিরিজ দিয়ে গঠিত। হ্যাঁ, সিরিজ অফ হরিজন্টাল লাইন শোজ। এটা আসলে কি করে, কিছু হরিজন্টাল লাইন মানে কি? হরিজন্টাল কোনটা বলো তো? এই যে একটা দুটো লাইন আঁকি, এই একটা লাইন, এই একটা লাইন, কোনটা হরিজন্টাল? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। হ্যাঁ, প্রথমটা স্যার। এই তো বুঝতে পেরেছি। তো এইখানে আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে হরিজন্টাল একটা লাইন নিয়ে আমরা টাইম হরিজনের সাপেক্ষে, একটা সার্টেন টাইম হরিজনের সাপেক্ষে আমরা অ্যানালাইসিস করি যে কোন কাজের সাথে কোন কাজের ডিপেন্ডেন্সি আছে এবং সেই কাজটা কোন জায়গায় আছে বা সেই কাজটা সার্টেন পিরিয়ডের পরে কোন জায়গায় যাবে, সেইটা আমরা অ্যানালাইসিস করি এই গ্র্যান্ড চার্টের মাধ্যমে। ঠিক আছে, তোমরা যদি খুব সহজভাবে বুঝতে চাও সেটা হচ্ছে আমরা এক্সেলে যে বার চার্টের কথা বলি না, বার চার্ট, এটা হচ্ছে একটা বার চার্টের মতো অনেক সময়। এবং এইটা এই ইয়েটা সফটওয়্যার ইউজ করা যায়। এই যে হরিজন্টাল যে গ্র্যান্ড চার্ট, যেটা গ্র্যান্ড চার্ট আমরা কিন্তু সফটওয়্যার ইউজ করতে পারি, সফটওয়্যার দিয়ে আমরা আঁকতে পারি। হ্যাঁ, এটা সফটওয়্যার হতে পারে, এক্সেলে আঁকা যায় এবং পাশাপাশি কিছু সফটওয়্যার আছে, এটা প্ল্যানিং সফটওয়্যার। হ্যাঁ, লাইক হচ্ছে নাম হচ্ছে ফার্স্ট রিয়াক্ট। এই সফটওয়্যার গুলাতে আঁকা যায়। এখন এটা বেসিক্যালি কোথায় কাজে লাগে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যানিং টুলস হিসাবে এটা খুব কাজে লাগে। ফার্স্ট রিয়াক্ট সফটওয়্যার প্ল্যানিং একটা সফটওয়্যার। তো ওখানে আমাদের আমাদের ডাটা অনুযায়ী আমরা কিন্তু গ্র্যান্ড চার্ট ড্র করে ফেলি। তো তোমরা কেউ যদি প্ল্যানিং এ চাকরি বাকরি করতে চাও, হ্যাঁ, প্ল্যানিং এর চাকরি কিন্তু একটু আরামের চাকরি যদি করতে চাও, সেক্ষেত্রে গ্র্যান্ড চার্টটা ভালো মতো বুঝতে হবে এবং সাথে তো টাইম স্টাডি এগুলো এসএমবি তো বুঝতেই হবে। গ্র্যান্ড চার্টটা বেসিক্যালি আমাদের ফুল প্ল্যানিং কে আইডেন্টিফাই করে দেয় যে আমাদের কোন কাজটা কবে করতে হবে, কিভাবে করতে হবে। সেটা একটা ফুল টাইম হরিজনের সাপেক্ষে সাজানো এবং তার সাথে কিছু ডিপেন্ডেন্সির ব্যাপারও এখানে চলে আসে। ঠিক আছে, এবং কোন কাজটা কতদিনের মধ্যে শেষ হবে এবং কতদিনের মধ্যে এটা শেষ না করলে কি ঘটবে বা এরকম অনেক কিছু, মানে এটা জবাবদিহিতার ব্যাপারগুলো এখানে আমরা দেখি। তো এখানে দেখো কয়েকটা লাইন আছে, আমি একটু ইন্ডিকেট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বলতেছে যে ইট শোজ দ্য টাইম অফ দ্য রিলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে সময়ের সাথে সাথে কত পরিমাণ কাজ শেষ হলো বা প্রোডাকশনটা কমপ্লিট হলো সেটা আমরা বুঝতে পারি একটা সার্টেন পিরিয়ডে। এবং এইটা আসলে অনেক সময় ডিপেন্ডেন্সিকে শো করে যে কোন কাজের সাথে কোন কাজের ডিপেন্ডেন্সি আছে সেটাকেও শো করে এবং অ্যাক্টিভিটির সাথেও শো করে এবং বর্তমান স্ট্যাটাসটা কি সেটাকেও আইডেন্টিফাই করতে গ্র্যান্ড চার্টের প্রয়োজন হয়। এবং গ্র্যান্ড চার্ট অনেক পুরানো একটা চার্ট এবং যারা কাজ করে দেখবা যে তোমরা যদি প্ল্যানিং এ চাকরি বাকরি করতে চাও, ডিবিএল গ্রুপ আছে, এইসব গ্রুপের এইচআররা যখন প্রশ্ন করে ওরা কিন্তু খুব শার্প। ওরা তোমাকে বলবে তুমি কোথায় জারি করতে প্ল্যানিং এ জারি করতে চাও, গ্র্যান্ড চার্ট জানো? ঠিক আছে, আর তুমি যদি বলো স্যার আমি তো জানি না, কখনো শুনি নাই নাম, তখন কিন্তু জিনিসটা হবে যে বলবে তাহলে তোমাকে প্ল্যানিং এ কিভাবে দিব। কিন্তু তোমরা যদি গ্র্যান্ড চার্টটা আঁকতে পারো তোমার নিজের লাইফেরও, মানে সামনের 1 বছরে তোমার কি কি প্ল্যান, সামনের মনে করে এই জুন থেকে সামনের জুন পর্যন্ত, এই যে মে মাস এখন চলছে, তো কি প্ল্যান এটাও যদি তুমি গ্র্যান্ড চার্টে আঁকতে চাও, এখন তুমি 3 মাস পরে একটা কিন্তু, যেহেতু আগে প্ল্যানিং করেছো, 3 মাস পরে কিন্তু ওইটা নিয়ে আবার যদি বসো তখন তুমি বুঝতে পারবা রোড ম্যাপ যে তোমার 3 মাসে এখানে আসা উচিত ছিল, তুমি এখন কোথায়, স্ট্যাটাসটা তুমি খুব সহজে পেয়ে যাবা। তো যাই হোক, ভার্বালি অত বোঝা যায় না,
আমরা ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে। আর মোট কথা একটা এক্সাম্পল এর পরে আছে, ওইটাতে আরো ক্লিয়ার হবে যে গ্যান্ট চার্টটা আসলে কোন কোন জায়গাগুলোতে কাজে লাগে। তো যাই হোক, আমরা এরপর একটা এক্সাম্পল আছে, সেটা আমরা দেখি। এটা আবার কি হলো? হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি কিনা আমরা সবাই যে এখানে জি কিছু স্যার। ডাটা, কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে। যেমন বাম পাশে অ্যাক্টিভিটিস, যেমন মার্কেট রিসার্চ দেখতে পাচ্ছি, মার্কেট রিসার্চ, ডিফাইন স্পেসিফিকেশন, এগুলো জি হচ্ছে স্যার। আমাদের, এগুলো আমাদের সব অ্যাক্টিভিটিস, এগুলো সব আমাদের অ্যাক্টিভিটিস। আর উপরে দেখো টাইম হরিজন দেওয়া আছে, দেখো অগাস্ট 16, অগাস্ট 23, 30, সেপ্টেম্বর, এভাবে কিন্তু টাইম হরিজন দেওয়া আছে। আর দেখো এই যে ছোট ছোট বার দিয়ে কিন্তু আমাকে অ্যাক্টিভিটি গুলাকে আমরা শো করছি। যেমন এই যে মার্কেট রিসার্চ অ্যাক্টিভিটিসটা আমার ইনিশিয়াল লেভেলে চলবে অক্টোবরের 16 তারিখ, আগস্টের 16 তারিখ থেকে আগস্টের 30 তারিখ পর্যন্ত চলবে। এই 14 দিন আমার মার্কেট রিসার্চ চলবে। মনে করো এইটার যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা আসলে একটা সফটওয়্যার ফার্মের একটা নতুন সফটওয়্যার তারা তৈরি করতে চায়। তো তারা মার্কেট রিসার্চ করবে, যে মার্কেটের রিসার্চ করবে যে কাস্টমার আসলে কি ধরনের জিনিস চায়, সেটা হচ্ছে মার্কেট থেকে ডাটা নিতে হয়। যেমন তোমরাও কিন্তু এরকম ডাটা অনেক সময় দিয়েছো। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হুট করে একটা জিপি টি শার্ট পরা এবং মাথায় ক্যাপ, উনি হুট করে এসে বললেন, স্যার আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তুমি তো খুব সুন্দর করে বলেছো, তুমি বলবে আগে জি আচ্ছা বলেন। তো বলবে যে আমরা জিপি থেকে এসেছিলাম, আমরা একটা মার্কেট সার্ভে করছি, আপনি যদি আমাদের কিছু কোশ্চেন আছে অ্যান্সার দিতেন, তাহলে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে আপনাকে একটা চাবি রিং, একটা বল পেন গিফট দিব। তুমি চিন্তা করলে খারাপ কি, যে কয়েকটা অ্যান্সার। উনি উনি আবার তোমাকে অভয় দিচ্ছে যে না আপনি স্যার চিন্তা করেন না, আপনাকে কিছু লিখতে হবে না, জাস্ট আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার অথবা মেইল আইডি অথবা আপনার নামটা দিয়ে দিবেন। আর আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, আপনি জাস্ট হ্যাঁ না বলবেন বা ভালো খারাপ বলবেন। এরকম কিন্তু তোমরা কম বেশি অনেকেই করেছো। তো এইটা হচ্ছে মার্কেট রিসার্চ। দেখো এই যে সফটওয়্যারের জন্য এরা প্ল্যানিং করছে যে 14 দিন ধরে তারা মার্কেট রিসার্চ করবে। তারপরে যখন মার্কেটের ডাটাটা পেয়ে যাবে, তারপরে তারা ডাটা অনুযায়ী স্পেসিফিকেশনটাকে ডিফাইন করবে যে কি ধরনের কাজটা করতে হবে। এরপরে সফটওয়্যার আর্কিটেকচার শুরু হবে। সেটা কবে থেকে শুরু হবে বলো তো? সেপ্টেম্বরের 13 তারিখ থেকে। এখন যদি কেউ সেপ্টেম্বরের 10 তারিখে হুট করে অ্যানালাইসিস করতে চায় বা প্ল্যানিং ডিপার্টমেন্টের লোক আবার এটাতে বসে, সে কিন্তু হুট করে সেপ্টেম্বরের 10 তারিখে বলতে পারবে একটা জিনিস, যে সেপ্টেম্বরের 10 তারিখে খুব সহজে এটা বলতে পারবে যে আমাদের কাজ এখন কতদূর বা কোথায় আছে, যে আমরা এখনো ডিফাইন স্পেসিফিকেশনে আছি নাকি আসলে কোথায় আছি। খুব সহজে কিন্তু সে বলতে পারবে। বুঝতে পারলাম? আবার যদি বলি যে সফটওয়্যার ডেভেলপমেন্টটা কবে থেকে শুরু হবে, সেটা হচ্ছে অক্টোবরের 4 তারিখ থেকে শুরু হবে। এখন অক্টোবরের 18 তারিখে যদি একজন যে বস তোমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, তুমি বলবো মার্কেট রিসার্চ আমাদের সেকেন্ড টাইমের পোর্শনের কাজও শেষ, আমাদের সফটওয়্যারে কাজ চলতেছে এবং পাশাপাশি আমরা ইউজার ম্যানুয়াল শুরু করতে যাচ্ছি। সাথে সাথে আমরা দেখো ইউজার ম্যানুয়ালটা শুরু করতে যাচ্ছি, এই যে ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজগুলাকে আহ সাজাই আর কি। তো বুঝতে পারছি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আমরা কাজগুলোর সাথে টাইমের সাপেক্ষে কাজগুলা অ্যাক্টিভিটিস গুলোর সাথে একটা কোরিলেশন তৈরি করি এবং ডিপেন্ডেন্সি আছে, যে মার্কেট রিসার্চ শেষ হলেই একমাত্র স্পেসিফিকেশন তৈরি হয়েছে এরকম আর কি। তো যদি বুঝি মোটামুটি, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাব। ম্যাথে গেলে ম্যাথে যখন করবো জিনিসটা আরো ক্লিয়ার হবে। জি স্যার। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারলাম যে গ্র্যান্ড চার্ট জিনিসটা কি, তোমরা এটা একটু গুগল করে আরো স্টাডি করতে পারো গ্র্যান্ড চার্ট সম্পর্কে, যে জিনিসগুলো আসলে কোথায় কাজে লাগে কি হয়। মোটামুটি বলতে পারি এটা একটা প্ল্যানিং এর খুব ভালো টুল। হুম, এই আর কি। তো যাই আমরা এটা মুছে দিই, আমরা ম্যাথে চলে যাব আজকে। তো ম্যাথে দেখো আমরা যাচ্ছি, এখানে ম্যাথের নাম হচ্ছে আমাদের প্যারালাল মেশিন মডেল প্রসিডিওর। ম্যাথটা হচ্ছে প্যারালাল মেশিন প্রবলেম করতে হবে। প্যারালাল মেশিন প্রবলেম মানে হচ্ছে মেশিন আমার এখানে একই টাইপের কয়েকটা মেশিন আছে, একই টাইপের কয়েকটা মেশিন। আগে ছিল মেশিন কয়টা আমাদের, এতদিন পর্যন্ত একটা মেশিন দিয়ে করেছি। আজকে জি স্যার, একটা না, একটা মেশিন ছিল। হ্যাঁ এখন আজকে না, এখন একটা না, এরকম আমি একই টাইপের 3টা মেশিন বসালাম। হুম, 3টা মেশিন আমি বসিয়ে দিলাম একই টাইপের। তার মানে যে কোনো একটা মেশিনে যদি জবটা পাঠিয়ে দেই, আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরেও চাচ্ছি আমরা কি, যে কাজগুলা যত তাড়াতাড়ি
শেষ করা যায় আমাদের জন্য তত ভালো। তো এই জন্য যত তাড়াতাড়ি শেষ করার জন্য আমার অবজেক্টিভ ফাংশন তাহলে কি হবে? ফ্লো টাইম মিনিমাইজ করা না? মিনিমাম ফ্লো টাইম, যত ফ্লো টাইম কম হবে তত আমাদের ভালো, এটা আমাদের টার্গেট থাকবে সবসময়। তো এটা কেমন, আমি একটা এক্সাম্পল আমি গত ক্লাসে মনে ভান করে বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না। তো দেখো, মনে করো তুমি ব্যাংকে গিয়েছো, ব্যাংকে যে দেখছো 3টা কাউন্টার, ব্যাংকে যে দেখছো 3টা কাউন্টার। এখন 3টা কাউন্টার যদি হয়, তুমি দেখতেছো প্রথম কাউন্টারে 10 জন মানুষ মানে লাইনে দাঁড়ায় আছে, দ্বিতীয় কাউন্টারে 5 জন, আর তৃতীয় কাউন্টারে 3 জন। এখন বলো তো তুমি কোন কাউন্টারে যাও? যেখানে লোক কম, তিন নাম্বার কাউন্টারে এক্স্যাক্টলি। ওয়েটিং টাইম কম লোক হবে। কম কেন, তুমি আসলে এটা নর্মাল ভাষায় বলছো, কিন্তু যদি বাট তুমি সিস্টেম হিসাবে বলো সাব্বির, তাহলে এরকম বলতে পারো জি যে এটা হচ্ছে ওই লাইনের প্রসেসিং টাইম বেড়ে গেছে, ওই সবার কাজ শেষ হতে অনেক সময় লেগে যাবে, ব্যাপারটা এরকম না? জি স্যার, জি এই স্যার। কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই প্যারালাল মেশিন প্রবলেমটা করে থাকি। আবার বলা যায় না যেখানে 3 জন লোক আছে ওখানে ওয়েটিং টাইমটাও কম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ওয়েটিং টাইম কম, আমাদের টার্গেট তো ওয়েটিং টাইম কমানো, এই জন্য আমরা জি করতে জি চাই। স্যার, তারপরে জি আমরা স্যার। কাজগুলাকে কিভাবে সিকোয়েন্স করব বা সাজাবো আমাদের কাছে, তখন আমরা দেখবো। এবং মনে রাখতে হবে, মেশিনের সংখ্যা যখন একের অধিক হয় তখন আমাদের গ্র্যান্ড চার্ট ড্র করতে হয়। যেহেতু এখানে মেশিন একাধিক, তাহলে গ্র্যান্ড চার্ট আমাদের ড্র করতে হবে। কিন্তু আবার বলে রাখি, মেশিন এখানে অনেক মেশিন, কিন্তু মেশিন সংখ্যা কিন্তু এখানে আমাদের 2টা 3টা 4টা মেশিন হতে পারে, বা এম সংখ্যক মেশিন হতে পারে, কিন্তু এখানে কোনো জি ডিপেন্ডেন্সি নাই। একটা মেশিনে কাজ করলেই কিন্তু কাজ হয়ে যাবে, মানে এটা একটা সিঙ্গেল মেশিনের প্রবলেমেরই একটা এক্সটেনশন ভার্সন। জি স্যার। মানে সিঙ্গেল মেশিনটাকে আমরা ওয়েটিং টাইম যাতে কমাতে পারি, ফ্লো টাইম যাতে কমাতে পারি, সেই জন্য এটা একটা নতুন ভার্সন, সেইখানে আমরা এখন দেখবো। তো যাই হোক, আমাদের এখানে স্টেপ 1 দেওয়া আছে, দেখতে পাচ্ছি। স্টেপ 1টা মনে হয় খুবই সোজা। সিকোয়েন্স দ্য এন্ড জব ইন এলপিটি অর্ডার, মানে জবগুলো আমাদের কি করতে হবে? এলপিটি অর্ডার। এলপিটি অর্ডার মানে LPT লংগেস্ট প্রসেসিং টাইম, processing ক্লাসে time. আমরা শিখেছি, গত ক্লাসের আগে ক্লাস শিখেছি, সাজাতে হবে। স্টেপ 2টা না হয় পরেই দেখি, স্টেপ 1টা আগে করে আসি আমরা, চলো সবাই। তো আমরা এরপরে স্লাইডে অঙ্কটা আছে, দেখো এখানে 3টা, দেখো অঙ্ক কোশ্চেন যদি দেখতে পারি, 3টা মেশিন আছে। মেশিন কয়টা আছে? মেশিন আছে 3টা, জব আছে কয়টা? 10টা। এই 10টা স্যার। 10টা জবকে 3টা মেশিনে আমি সাজাবো। টার্গেট কি? যত তাড়াতাড়ি কাজগুলাকে শেষ করা যায়। কাজগুলো তাড়াতাড়ি শেষ করা মানে হচ্ছে যত ফ্লো টাইম কম হবে। বুঝাতে পারলাম? স্যার এখানে Yes. ডিউ টাইম, হ্যাঁ শরীফ? স্যার এখানে ফ্লো টাইম বের করার জন্য তো প্রসেস টাইম দেওয়া আছে, কিন্তু ওয়েটিং টাইমটা কিভাবে করব, আচ্ছা কোন আচ্ছা, সিকোয়েন্স? ফ্লো টাইমের জন্য আসলে আমাদের প্রসেসিং টাইম হলেই হয়, ওয়েটিং টাইম লাগে না। মনে করে দেখো, ফ্লো টাইমের সাথে কি ছিল? জি স্যার, জি ডিউ ডেট লাগে না, সরি, ডিউ ডেট তো আমার লাগবে না, কারণ ফ্লো টাইমের যদি ওয়েটিং টাইম, সেটা আমরা ওটা তো বের করতে পারবো যে কোন মেশিনের সাথে কোন ডিপেন্ডেন্সি বা কোনটার আগে কোনটা কাজ করতে হবে, বের করতে পারবো। মোটামুটি ফ্লো টাইম আমরা বের করতে পারবো আশা করি। কিন্তু মোটামুটি আমি বুঝতে পেরেছি কিনা, এখানে কাজগুলোকে আমরা এলপিটি অর্ডারে সাজাতে হবে। এখন তোমরা সাজাতে পারবা না আমার সাজাতে হবে? এখন 1 থেকে 10টা কাজ আছে, এখন প্রথমটা আমি বলে দিই। ফার্স্ট কোনটা আছে বলো, প্রথম জব? 4 নাম্বারটা স্যার। 4 এক্স্যাক্টলি, নাম্বার স্যার। 4 নাম্বারটা। আমার মনে হয় এটা তোমাদের এত বলা লাগবে না। প্রথমে 4 নাম্বার, 4-এর পরে 5 নাম্বার, নাকি? 5 হ্যাঁ, আর আমি বলবো না, আমার এখানে করে দেওয়া আছে, আমি সেটা দেখাই দিচ্ছি, তোমরা মিলাই নাও। স্টেপ 1 কি ছিল? এলপিটি অর্ডারে সাজাতে হবে। 4-এর পরে 5, 5-এর পরে 2 নাম্বার জব, 2 নাম্বার জবটা 6। আবার দেখো, এদিকে 1 নাম্বার জবের প্রসেসিং টাইম হচ্ছে 5, তাহলে এই জন্য 2 নাম্বার আগে এসছে, 1 নাম্বার পরে গেছে। আমরা প্রসেসিং টাইম অনুযায়ী সাজাচ্ছি। 1 নাম্বারের পরে করছি কোনটা? 8 নাম্বার। খেয়াল করো, 1 নাম্বার কাজের প্রসেসিং টাইম আর স্যার 8 নাম্বারটা সেম। প্রসেসিং টাইম কিন্তু কি হয়েছে? সেম হয়েছে। সেম কিন্তু ওই যে সেম আমি গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? সিকোয়েন্সটা। যখন জি সমান স্যার। হবে তখন আমরা ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট কাম গুড প্র্যাকটিস হবে, এই জন্য এটা নিয়েছি। এখন তোমরা যদি আবার আজকে বলতে চাও স্যার এটাকে 8 আগে নিয়ে 1 পরে নেন, আমি বলবো সমস্যা নাই, নেওয়া যাবে, ঠিক কি না? এটা 8 আগে জি হয়ে স্যার। 1 পরে হলেও কিন্তু সমস্যা নাই, নেওয়া যাবে, কিন্তু আমরা গুড প্র্যাকটিসটা নিয়েছি, এতে কোনো ভুলের কিছু নাই। ওকে, সিমিলারলি এরকম আরো সিমিলারিটিস আছে। দেখো 6 নাম্বার জব
আর 10 নম্বর জবটা কিন্তু সমান, এখানেও তাই, 10 আগে যে 6 পরে যেতে পারতো, এতে কোনো ভুলের কিছু নাই। তার মোট মোট কথা আমরা কি এই সিকোয়েন্সটাকে বুঝেছি কিনা? স্যার তাহলে এখন আমার তো যেহেতু হোয়াইট বোর্ড নাই, আমি তো উপরে লিখে রাখি, এটা পরে কাজে দেবে। নাহলে পরীক্ষা ক্লাসে থাকলে তো আমি অন্যভাবে পড়াতাম, বোর্ডে লিখে রাখতাম, আমার পড়তে সুবিধা হতো। তাহলে আমাদের 4 5 1 2 1, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপরে 3 7 6 and 10, তাই তো? এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আশা করি সিকোয়েন্স বুঝতে আর কারো সমস্যা থাকার কথা না। এলপিটারে জবগুলাকে সাজানো হয়েছে। ওকে, যদি সিকোয়েন্স বুঝে ফেলি তাহলে এখন আমরা পরের স্টেপে যাব, সেটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 তে যাব। হ্যাঁ, ওকে, স্টেপ 2 টা এখন যাই আমরা সবাই। দেখো স্টেপ 2 তে কি বলেছে। স্টেপ 2 তে বলেছে কেউ সবাই পড়ো, আমি বলছি। বলতেছে শিডিউল ইচ জব ফ্রম এলপিটি সিকোয়েন্স। মানে কি, এলপিটি যে সিকোয়েন্স আছে, আমার প্রথম জবটা কোনটা? 4 নাম্বার জব, তারপরে 5 নাম্বার। এই সিকোয়েন্সে আমি কাজগুলাকে মেশিনে অ্যাসাইন করব। ঠিক আছে, যেই সিকোয়েন্সটা সাজিয়েছি না, এই সিকোয়েন্সে আমি মেশিনে কাজগুলা অ্যাসাইন করব উইথ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ প্রসেসিং টাইম অলরেডি অ্যাসাইনড। মানে যেই মেশিনে কাজ যত কম আছে, প্রসেসিং টাইম কম বেশি কম অ্যাসাইন করা হয়েছে, সেই মেশিনে কাজগুলো আমি আগে অ্যাসাইন করব। বুঝতে পারছি? মানে 3টা মেশিন মনে করো, একটা মেশিনে কাজ অ্যাসাইন করেছি আগে 2 মিনিটের, মূল কথার কথা এক্সাম্পল দিচ্ছে। আরেকটা মেশিনে কাজ অ্যাসাইন করেছি 4 মিনিটের, আরেকটা মেশিনে অ্যাসাইন করাই হয় না, তাহলে কোনটা যাবে বলো? যেটাই করি নাই ওটাই আগে যাবে। এক্স্যাক্টলি, মানে যে এক্সাম্পলটা একটু আগে বললাম, ব্যাংকের এক্সাম্পল দিয়েছি একদম, মানে আমার মনে জি হয় না আর এটা এক্সপ্লেন করা দরকার আছে। তার মানে যেই মেশিনে কাজ কম থাকবে সেখানে আমি এলপিটি সিকোয়েন্সে অ্যাসাইন করতে থাকবো। ঠিক আছে, এবং আমরা কি করব, গ্র্যান্ড চার্ট আঁকবো। গ্র্যান্ড চার্ট যেহেতু আঁকবো, আমি এখানে অ্যানিমেশন করে দেওয়া আছে, তো তার আগে একটু জাস্ট আমি নিজে একটু সংক্ষেপে আঁকি, কিভাবে আঁকতে হয় গ্র্যান্ড চার্ট তোমরা বুঝে যাবা। এখানে কি করতে হয়, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য একটা করে লাইন নিতে হয়। হুম, এখানে মেশিন 1 এর জন্য একটা নিলাম, 2 এর জন্য একটা নিলাম, 3 এর জন্য একটা নিলাম। ঠিক আছে, এবং সবগুলা কাজই তো 0 থেকে শুরু হবে নাকি? তো আমরা ধরে নিলাম সবগুলা কাজই এখানে স্টার্টিং হচ্ছে 0, এইভাবে ধরলাম। আর তার সাথে আরো একটা জিনিস নোটেশন গুলো দিয়ে দিই, তাহলে সহজ হবে। এটা হচ্ছে মেশিন 1, এটা হচ্ছে মেশিন 2, আমি এভাবে লিখছি। এটা হচ্ছে মেশিন। তোমার প্রশ্ন হতে পারে, স্যার নিচ থেকে উপরে লিখলেন, উপর থেকে নিচে লেখা যায় না? আমি হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, আমি এমনি লিখছি আর কি। তাহলে এই হচ্ছে 3টা মেশিন সিকোয়েন্স আমাদেরকে, মানে এখন এই 3টা মেশিন আমি কি করব, জবগুলোকে অ্যাসাইন করব। তাহলে সবার আগে কোন জবটা অ্যাসাইন হবে বলো তো, চোখ বন্ধ করে বলো। 4 নম্বর জব, তাই না? জি এবং ওই কোশ্চেনে আছে, আমি এটা মানে এখন মনে রেখে বলছি, কোশ্চেনে আছে, তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা আমি একটু দেখাই দিই, তাহলে মনে হয় সহজ হবে, যেহেতু ওখানে কোশ্চেনে চলে যায়। দেখতে পাচ্ছি এখানে, এটা মুছে দেই, তাহলে এখান থেকে অঙ্কটা করতে পারবো, আরো সহজ হবে। দেখো আমাদের 4 নাম্বার জবটার প্রসেসিং টাইম কত? 8 আওয়ার। 8 আওয়ার। তাহলে 0 থেকে শুরু হবে কাজগুলা, কোথায় যে যাবে? 8 পর্যন্ত কাজটা হবে না? হ্যাঁ, এটা আমি বললাম কত নম্বর জব? 4 নম্বর জব। এখন মেশিন 1 এ কেন দিলাম? দেখো 3টা মেশিনই খালি, যে কোনো একটা মেশিনেই দেওয়া যায়। এখানে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো ফলো করেছি। বুঝতে পারলাম? মেশিন 2 জি স্যার। মেশিন 3 এখানে 3টা একই সমান অবস্থায় আছে, টাই হয়ে আছে। আমি তাহলে কোনটা নিব? মেশিন 1 নিয়েছি, 2 নিয়েছি, 3 নিয়েছি, যে কোনো একটা নিলেই কারেক্ট। এখন এরকম টাই হলে সবসময় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফলো করতে হবে এমনটা না, দেখবো একটু পরে আমি ইচ্ছা মতো নিব, যাতে মেলানোর জন্য, যে সবই প্র্যাকটিস করা যায়। সবগুলো একটার মধ্যে থাকলে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে দেখো এই মেশিন 1 এর কাজ প্রথমে ছিল কত? 0
আর 4 নাম্বার কাজটা শেষ হওয়ার পর কত সময় হলো? 8 ঘন্টা না? 8 hours 8 hours আচ্ছা, এখন 4 এর পরে কোন কাজটা অ্যাসাইন করবো বলো? 5 এটা কোন মেশিনে 5 তোমরা number করতে চাও বলো? 2 নম্বর 2 নাম্বার জেনারেলি 2 3 নাম্বারে নাম্বার। হবে, জেনারেলি 2 নাম্বারে হবে। 3 নাম্বারে করা যায়, আমরা 2 নাম্বারে করবো এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিকোয়েন্স অনুযায়ী। তাহলে এটা এই 5 নাম্বার কাজটা করতে আমার কত সময় লাগবে? 7 ঘন্টা 7 ঘন্টা। এটা কি 8 থেকে একটু ছোট হওয়ার কথা না? একটু ছোট তো হওয়ার কথা, জি স্যার কারণ যেহেতু বাচ্চা রাখতেছি একটু ছোট হবে, তাই না? তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 5 নাম্বার জব, তাই তো? আর এটা সময় লাগছে আমাদের 7। এই তো মোটামুটি হলো। এখন বলো এরপরে দেখো কোন কাজটা দিব? 2 নাম্বার কাজ। 2 2 number নাম্বার কাজটা কি 1 নাম্বার মেশিনে দেওয়া যাবে এখন? না 3 নাম্বার মেশিন তো খালি আছে। 3 নম্বর না, মোট কথা হচ্ছে এখন কম্পারেটিভলি যদি প্রসেসিং টাইমের কম্পেয়ার করি, লিস্ট প্রসেসিং টাইম কোন মেশিনে আছে? 3 নাম্বার মেশিনে, মানে যেখানে 3 কাজ number দেওয়াই নাই। আর বাকিটা 7 হ্যাঁ। দেওয়া আছে এক জায়গায়, 8 দেওয়া আছে এক জায়গায়। তাহলে সবচেয়ে ছোট কোনটা এখন? মেশিন 3। তাহলে মেশিন 3 তে আমি দেব কোন 3 কাজটা? 2 নাম্বার কাজটা। 2 নাম্বার কাজটা মেশিন 3 তে করতে কত সময় লাগবে? 6 মিনিট 5 আওয়ার্স, 6 আওয়ার্স। তাহলে এটা 7 থেকে আরেকটু ছোট হবে। বুঝতে পারলাম মনে হয়। জি স্যার তাহলে এটা হচ্ছে 2 নাম্বার অ্যাক্টিভিটিস, এবং এই কাজটা শেষ হবে আমাদের 6 আওয়ার্স 6 আওয়ার্স। ওকে, তাহলে বলো আমরা অলরেডি 3টা কাজ অ্যাসাইন করে ফেলেছি। ফার্স্ট জব ইজ দ্যাট ইজ, তারপরে এটা, তারপরে এটা। এখন কোনটা অ্যাসাইন করব? 1 নাম্বার জবটা কোন মেশিনে অ্যাসাইন করব এবার বলো? 3 নম্বর এটা সবাই বুঝতে পারছি না? জি স্যার আচ্ছা, 1 নাম্বার মেশিন যদি 3 নাম্বারে অ্যাসাইন করি, তাহলে 3 নাম্বার মেশিনে টোটাল প্রসেসিং মানে টাইম কত হবে বা ফ্লো টাইম কত হবে? 11 হবে। 11 hour হ্যাঁ, এটা বুঝতে পারছি। তাহলে আমি এটাও করে দেই, দিয়ে আমি আর মনে হয় তোমরা এখন বুঝে গেছো যে কোনটার পরে কোনটা হবে। এখন আমরা একটা অ্যানিমেশন করে দেই, আচ্ছা ওখান থেকে দেখি আমাদের জন্য আরো সহজ লাগবে। জি স্যার এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 11 দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার জব, এবং এটা হচ্ছে আমাদের 11। এই মোটামুটি। আর আমার মনে হয় পরে আমরা অ্যানিমেশন থেকে দেখবো। এমনি স্টেপ 2টা কিন্তু এখন আছে, স্টেপ 3টা কিন্তু এখনো যায় নাই, ঠিক আছে? মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের স্টেপ, এই যে স্টেপ 2 ফুল হওয়ার পরে এরকম দেখো, প্রথম অংশটা মিলাও, দেখো 4 5 2 মিলেছে, 1 পর্যন্ত কিন্তু দেখো মিলে গেছে অ্যান্সার। জি স্যার কিভাবে করা হয়েছে? তো কিভাবে করা হয়েছে এটা থাকবে, এরপরে অ্যানিমেশন করে রাখছি আমি, এটা যে তোমরা আরো সহজে বুঝতে পারো। আমি এটা মুছে দিই, হ্যাঁ, দিয়ে অ্যানিমেশনটা দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এখন আমরা পরেরটা যাচ্ছি। দেখো আমরা এই যে আমাদের 3টা মেশিনের জন্য, মেশিন 1 2 and 3, তাহলে প্রথম মেশিনে আমরা কি করেছিলাম? 4 নাম্বার জবটা করলাম, তারপরে কোনটা করেছিলাম? 5 নাম্বার, 2 নাম্বার, তারপর করেছিলাম 1 নাম্বার। এখন সিকোয়েন্স অনুযায়ী 8 নাম্বার জবটা কোন মেশিনে যাওয়ার কথা বলো? 2 নাম্বার মেশিন মেশিন 2 তে, রাইট। 2 নম্বর 2 নাম্বারে যাওয়ার পরে 12 ঘন্টা প্রসেসিং টাইম হলো। আচ্ছা, তারপরে এখন বলো 8 এর পরে 9 নাম্বার জবটা কোন মেশিনে যাবে? 1 নম্বরে হ্যাঁ, 1 নাম্বার, রাইট। 1 নাম্বার মেশিন এই যে 1 নাম্বারে চলে গেছে। এরপরে বলো, এরপরে হচ্ছে কোন সিকোয়েন্স আছে? 9 এর পরে 3, 3 নাম্বার মেশিনটা কোন, 3 নাম্বার জবটা কোন 3 মেশিনে যাবে? নম্বরে মেশিন 3 তে যাবে, তাই না? জি স্যার আচ্ছা, এখন আমাকে বলো এবার যে এরপরে যদি আমরা বলি 3 এর পরে কোন কাজটা আছে? 7 নাম্বার মেশিন জবটা কোন মেশিনে যাবে? 1 এও যেতে মেশিন পারে, 1 স্যার 1 নাম্বার মেশিনে বা 2 নাম্বার মেশিনে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটা। তো আমরা এখানে একটু রুলস ভেঙেছি, আমরা 2 তে দিয়েছি, ওই যে বোঝানোর জন্য বললাম, নাহলে তো বলবা স্যার সবসময় সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। তাই হলে সিকোয়েন্স মেইনটেইন না করলেও সমস্যা, ভুল না। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, 7 নাম্বার মেশিনে দিলাম। তাহলে দেখো এখন বলো 6 নাম্বার 6 নাম্বার মেশিন 6 নাম্বার জবটা কোথায় যাবে? 1 নম্বরে 1 নাম্বার মেশিন 1 নাম্বারে। সুন্দর। এরপর বলো কোথায় যাবে? এখন তাই হয়েছে আবার
মেশিন 1 এ যেতে দশ পারে। 3 নাম্বার বা 1 নাম্বার হ্যাঁ আমরা 3 এ দিয়েছি, একে দিলেও ভুল না, কিন্তু একে দিলেও জি ভুল না। ভুল। তাহলে আমরা সিকোয়েন্স কি শিখে ফেললাম? অতটা জি স্যার। কঠিন লেগেছে? না না। কিন্তু স্টেপ 2 তে আছে, এখনো শেষ হয়নি, কিন্তু মনে রাখতে হবে কাজ বাকি আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা একটু ইয়ে করি। তাহলে এখানে স্টেপ 2 তো শেষ করে ফেলাম, মানে স্টেপ 3 তে যাব। হ্যাঁ তো এখানে কিছু ডাটা আমরা লিখে রাখবো আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, যাতে আমরা স্টেপ 3 টা খুব সহজে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি। আমি উপরে লিখছি, খেয়াল করো, আমাকে একটু তোমরা বলে বলে রেসপন্স করতে পারো, আমার জন্য সহজ হয়। তাহলে মেশিন নাম্বার 3 তে বা 1 এ আমাদের সিকোয়েন্সটা কি দাঁড়ালো বলো তো? কোন 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 জব করতেছি? প্রথমে 4 করতেছি। 4 9 6 হ্যাঁ 4 নাম্বার কাজটা করতে কত সময় লাগে? 8 ঘন্টা। তারপরে 9 করতে কয় ঘন্টা? 9 4 ঘন্টা 4 ঘন্টা। 4 ঘন্টা। তারপরে 6 করতে 2 2 ঘন্টা। সরি স্যার 2 ঘন্টা। হ্যাঁ 2, ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে না? মোটামুটি দেখা গেলেই হবে। আচ্ছা মেশিন 2 তে বলো, মেশিন 2 তে আমার সিকোয়েন্সটার কি অবস্থা? প্রথমে আমি 5 নাম্বার জবটা করতেছি 7 ঘন্টা। 7 ঘন্টা। তারপরে কোনটা করব? 8 নাম্বারটা 5 8 ঘন্টা। নম্বর 5 ঘন্টা। 7 নাম্বারটা 3 ঘন্টা। 7 নাম্বারটা 3 ঘন্টা। এই তো হয়ে গেল। আর মেশিন 3 তোমরা বলতে পারবে না আমাকে? মেশিন 3টা বলো। 2 নাম্বার স্যার প্রথমে 2 নাম্বারটা করছি, তাই তো? 2 নাম্বারটা করতে লাগছে আমাদের সময় 6 ঘন্টা 6 ঘন্টা, রাইট। 6 ঘন্টা। তারপরে 1 1 নাম্বার 5 নাম্বার ঘন্টা আছে 1 নাম্বার 5 ঘন্টা। এটা মোটামুটি তোমরা বুঝে গেছো কিন্তু আমার মনে হয়। তারপরে 3 নাম্বার হচ্ছে তারপরে 3 নাম্বার হচ্ছে স্যার 3 ঘন্টা 3 ঘন্টা। আর পরেরটা 10 নাম্বার 2 ঘন্টা স্যার 10 নাম্বার 2 ঘন্টা। এই হচ্ছে ওভারঅল আমাদের 4টা মেশিনে আমরা ফুল 3টা মেশিনে, সরি 4টা না, 3টা মেশিনে আমরা কাজগুলা কিন্তু এভাবে করছি, তাই না? তো এখন হচ্ছে আমরা এরপরে আরেকটা কাজ করব। এইটা থেকে আমরা থার্ড স্টেপে কি করতে বলেছে আমরা সেটা দেখব। ওকে, এটা আমাদের পাশে থাকুক, এটা আমাদের পরে কাজে লাগবে অঙ্ক করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের স্টেপ 3 আমাদের কি বলছে। After all job are assigned, reverse the sequence individually on each machine. তার মানে যেই মেশিনে যেই কাজগুলা করে দেওয়া আছে বা অ্যাসাইন করে ফেলেছি সেই কাজগুলোকে রিভার্স করে ফেলবো। যেমন মেশিন 1 এর সিকোয়েন্সটা আমাদের কি ছিল? 4 9 6। এখন সেটা কি হবে বলো? 6 9 4। এক্স্যাক্টলি 6 9 4 রিভার্স করতে হবে, সোজা কথা। কিন্তু কেন স্যার? কেন আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি ডাটা লিখে রেখেছি এই জন্য এক্সপ্লেনেশন দিব। প্রথমে যেটা মানে কম সময় লাগে ওইটা প্রথমে করবে এইটা এক্স্যাক্টলি, আমরা এলপিটি তে আছে তো ডাটাগুলোকে আমরা এসপিটি করে নিলাম এই জন্য। 9 আমি এক্সপ্লেনেশন দিব, আরো ডিটেইলস বলবো। আচ্ছা তাহলে মেশিন 2 তে কি অবস্থা হয় বলো? মেশিন 2 7 7 8 7 8 5। 7 8 5। আচ্ছা আর মেশিন 3 তে 10 3 1 2 10 3 1। এই হচ্ছে আমাদের ওভারঅল সিকোয়েন্স গুলো, তাই না? মানে এখন আমরা রিভার্স করে ফেলেছি সিকোয়েন্স গুলো, মোট কথা স্টেপ 3 হয়ে গেল। তাহলে এখন কি স্টেপ 3 এর জন্য আবার ফ্লোচার্ট আঁকতে, আবার গানচার্ট আঁকা দেখাতে হবে? না স্যার। আমরা মোটামুটি মিলাই নেই তাহলেই হয়ে যায়। হ্যাঁ মিলাবো আমরা, আমরা গানচার্ট তো আঁকতে ইনশাআল্লাহ শিখে গেছি, আমরা পারবো। তাহলে তাহলে স্যার গ্রান্ড চার্টে এসপিটি অর্ডারে যদি নিতাম তাহলে কি সমস্যা হতো? না আমি শেষ করি, এই তোমাদের প্রশ্ন জবাব আমি দিব, আমি শেষ করি। হ্যাঁ আচ্ছা দেখো স্টেপ 3 তে কি হয়েছে, আমরা মেশিন 1 এ সবার আগে কোন কাজটা করব? এখন
6 জব, 6 নম্বর জবটা, তাই না? 6 জি, নম্বর স্যার। জবটা মেশিন 1 করতে 0 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, নাকি? তারপরে জি, 9 স্যার। নম্বর জবটা করব, সেটা আরো 4 ঘন্টা, মানে 6 ঘন্টা শেষ হয়ে জি যাবে। স্যার। তারপরে কি হবে, আরো 10 ঘন্টা ধরে করব, না 8 ঘন্টা ধরে করব 4 নম্বর জবটা। ক্লিয়ার? হুম। ওকে, এবার মেশিন 2 তে যাই। জি স্যার। মেশিন 2 তে হচ্ছে প্রথমে 7 নাম্বার জবটা করব। 7 নাম্বার জবটা করতে সময় লাগছিল 3 ঘন্টা, ওই যে উপরে লেখা আছে দেখো। তাহলে 3 ঘন্টায় 7 নাম্বার জবটা শেষ হবে। তার সাথে আরো 5 ঘন্টা যোগ করলে 8 ঘন্টায় আমাদের 8 নাম্বার জবটা শেষ হবে। আর তার সাথে আরো 7 ঘন্টা যোগ করলে 15 ঘন্টায় আমাদের মেশিন 2 এর জবও শেষ হয়ে যাবে। 5 জব 5। আচ্ছা, এরপরে মেশিন 3 তে সবার আগে করব 10 নাম্বার জবটা, সেটা 2 ঘন্টা লাগবে। তারপরে আরো 3 ঘন্টা করব আমরা 3 নাম্বার জবটা। তারপর আরো 5 ঘন্টা করবো 1 নম্বর জবটা, আরো 6 ঘন্টা করবো আমরা 2 নম্বর জবটা। ওভারঅল আমরা জাস্ট রিভার্স করেছি, আর কিছুই না কিন্তু। এবং এখানে কি হয়েছে, ফ্লো টাইম অনেক কমে গেছে। রিভার্স করার ক্ষেত্রে ফ্লো টাইমটা কমে যাবে। কেন কমে যাবে আমি এবার এক্সপ্লেন করছি। আমরা যখন ওই প্রথম অঙ্কটা করাই, যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা সবাই কম বেশি করেছো, ওখানে কিন্তু দেখো আমি সিদ্ধান্ত নেওয়ার সময় বলেছিলাম, দেখো এলপিটি অর্ডারে ফ্লো টাইমটা অনেক অনেক বেশি হয়, তাই না? এলপিটি অর্ডারে, আমাদের যে এলপিটি অর্ডারে এভারেজ ফ্লো টাইমটা অনেক বেশি হয়। আর আমরা ইনিশিয়ালি অঙ্ক যখন শুরু করেছিলাম তখন সিকোয়েন্সটা নিয়েছি এলপিটি অর্ডার। এলপিটি অর্ডারে যেহেতু নিয়েছি, তাহলে আমাদের সব বড় বড় কাজগুলাকে মেশিনে আমি আগে আগে অ্যাসাইন করেছি। খেয়াল করো, তাই না? জি স্যার। যেমন এইখানে জি খেয়াল করো, স্যার। যে এবং প্রতিটা মেশিনে কিন্তু প্রথম জবগুলা অনেক বড়, তাই না? এবং জি স্যার। শেষের জবগুলা অনেক ছোট। তো এই যে সিকোয়েন্স গুলা হয়ে গেছে, এখানে প্রতিটা মেশিনে কিন্তু এলপিটি সিকোয়েন্সে জবগুলা সাজানো আছে। এবং এই কারণে এলপিটি তে কি হয়, ফ্লো টাইমটা বেশি হয়। আমি আবার আগের স্লাইডে চলে যাচ্ছি, খেয়াল করো এখানে। স্টেপ 2 তে। যেমন হ্যাঁ, স্টেপ 2 তে আমি ফ্লো টাইমটা এখন বের করে দেখাবো। দেখো, এই যে 6 নাম্বার জবটা, আমি মেশিন 1 এর কথা বলছি, 6 নাম্বার জবটার ওয়েটিং টাইম হচ্ছে 12 ঘন্টা। 4 আর 9 নাম্বার জবের প্রসেসিং টাইম। ভালো করে খেয়াল করো, আমি বুঝাতে পারলাম? 6 নাম্বার জবের ওয়েটিং টাইম হচ্ছে 12 ঘন্টা, আর প্রসেসিং টাইম হচ্ছে 2 ঘন্টা। এই দুটো মিলে কত হলো? 14 ঘন্টা হচ্ছে ফ্লো টাইম 6 নাম্বার জবটার, ঠিক কি না? আবার 9 নাম্বার জবটার ক্ষেত্রে কি হচ্ছে, 8 ঘন্টা ওয়েটিং টাইম, 4 ঘন্টা প্রসেসিং টাইম, এভাবে তার ফ্লো টাইম। তো আমরা যদি এখন স্টেপ এভাবে কিন্তু দেখতে পাচ্ছি, ছোট ছোট কাজগুলা পরে হওয়াতে ছোট কাজের জন্য আমার ওয়েটিং টাইম অনেক বেড়ে গেছে। এই যে 10 নাম্বার জবটা মেশিন 3 তে কাজটা করতে লাগতো আমার 2 ঘন্টা, কিন্তু আমার 14 ঘন্টা ওয়েট করে বসে থাকা লাগতেছে, তারপর আমি কাজটা করছি। তো স্টেপ 2 এর আমরা যদি ফ্লো টাইমটা বের করি, এখন দেখাতে পারি আমরা। ফ্লো টাইম মানে কি ছিল মনে আছে? স্যার জি কতক্ষণ স্যার। লাগবে কাজটা টাইম করতে? প্লাস হ্যাঁ, ফ্লো টাইম মানে ওয়েটিং টাইম। কেউ কিছু অন্য কিছু বললা, আর কি যেন বললা মনে হলো। আচ্ছা, এটা হচ্ছে স্যার ফ্লো টাইম হচ্ছে প্রসেস যে টাইম কাজটা প্লাস করতে ওয়েটিং টাইম। কতটুকু সময় হ্যাঁ, লাগবে আর কি। ফ্লো টাইম মানে হচ্ছে ওয়েটিং টাইম। আমরা এখন আজকে সরাসরি লিখবো। দেখো 2 নম্বর জবের ফ্লো টাইম কত বলো তো? 6 না? জি স্যার। 1 নম্বর জবের ফ্লো ওয়েটিং টাইম টাইম কত? 0। হ্যাঁ, 1 নম্বর জবের ফ্লো টাইম কত? 11 না? দেখো, 6 প্লাস 11। 5। জি স্যার। 3 নম্বর জবের ওয়েটিং টাইম কত, সরি ফ্লো টাইম কত? 14। জি জি স্যার। স্যার। আর 10 নম্বর জবের 16। জি স্যার। তারপরে 5 নম্বর জবের ক্ষেত্রে 7। 8 নম্বর জবের ক্ষেত্রে 12। 12। 7 নম্বরে 15। 15। 7 নম্বরে 15। 15। 15। তারপরে 4 নম্বরে 8। 8। হ্যাঁ, 8, 12 and 14। 9 নম্বরে হ্যাঁ, এই 12। সবগুলা যোগ করলে কত আসে দেখো তো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিশাল ওয়েটিং টাইম স্যার আছে, বিশাল 115। 115। তার মানে এখানে আমাদের 115 আসছে ওয়েটিং টাইম স্টেপ 2 তে। কারণ এখানে সাজানো হচ্ছে এলপিটি অর্ডারে। এটাকে যখন আমি এসপিটি করে জি ফেলবো, এসপিটি মানে কি, ফ্লো টাইম মিনিমাম না? মনে আছে গত ক্লাসে শিখাইছিলাম? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন পরের সিকোয়েন্সে চলে যাই। দেখো, তো এসপিটি এবার দেখতে পাচ্ছি কিনা, এখানে এখানে আমি যদি আমার ফ্লো টাইম বের করি, বের করতে পারবো না? জি স্যার। ফ্লো টাইম
কত আসে দেখো, বলো। 2 প্লাস 5 প্লাস 5 10। 10 plus আমি এখানে যোগ করি, তোমরা হাতে হাতে ক্যালকুলেটর একদম যোগ করো, তাহলে সময় বাঁচবে আমাদের। 3 78 8 15 plus 15 plus 2 2 6 plus 6 14 plus 14, that is 81 আসবে। 81 আসার কথা এসছে। স্যার 81 আসছে 81 আসছে না? তাহলে আমাকে বলো জি স্যার। যে অ্যাভারেজ ফ্লো টাইম কত এখন ফাইনালি? ইমরান স্যার নিচেরটার 8.1 আর হ্যাঁ উপরেরটা হলো 11.5। মোট কথা আমাদের অ্যানসারটা তো হচ্ছে 11.5 নিচেরটা, মানে স্টেপ 3 এর পরে তো আমাদের অ্যানসার আসবে, তাই না? তার মানে আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের অ্যানসারটা হচ্ছে 81 বা 8.1 হচ্ছে আমাদের ফ্লো টাইম। বুঝতে পেরেছি? জি স্যার। এবং গ্যান চার্টটা আঁকাও কি কমপ্লিকেটেড লেগেছে? না। হ্যাঁ, ওকে। কিন্তু স্যার আপনি যে এক্সাম্পলটা বা যে ফ্লোচার্টটা দেখিয়েছিলেন ওইটা একটু কমপ্লিকেটেড ছিল স্যার, এটা সহ ফ্লো চার্ট দেখিয়েছিলাম বলতে এক্সাম্পলে গ্র্যান্ড চার্টের ও যে চারটা আচ্ছা আচ্ছা, ওই যে ওটা তো কালার রিয়েল করা লাইফ দেখিয়েছি, রিয়েল লাইফে তো ওরকমই হয়, ওরকম কমপ্লিকেটেড ফ্লো চার্ট মানে ইমরান চার্ট সামনে আসবে। ইমরান কে নিজেদের কথা অনলাইনে বলতে হলে এভাবে বলতে হবে? এই ইনবক্সে কথা বলা যায় তো যদি চাও, কি বলবো। যাই হোক, আহ তাহলে ওইটা আসলে সামনে আসবে, ওটা ডিপেন্ডেন্সি সহ আছে তো কমপ্লিকেটেড, সেটা আমরা নেক্সট অঙ্ক নেক্সট ক্লাসে আমরা ওটা দেখবো। এরকম আছে, ডিপেন্ডেন্সি থাকবে। নেক্সট ক্লাসে আমাদের এরকম অঙ্ক থাকবে যেখানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি আসবে। দুটা মেশিন দেখবো নেক্সট ক্লাসে, সময় পেলে 3টা মেশিনও দেখে ফেলবো। বুঝতেই পারছি মেশিন বাড়লে ঝামেলা বাড়ছে। যাই জি হোক, স্যার এখানে এখন বলো এই ফ্লো টাইমটা বের করলাম, তাহলে অ্যান্সারটা আমরা দেখাই দিই আমাদের। দেখো এভারেজ ফ্লো টাইম 8.1 আওয়ার্স। জি স্যার। ওকে। আর আরেকটা জিনিস একটু বলা দরকার, এই জ্ঞান চার্ট আঁকতে গিয়ে অনেকে ভুল করবা। জ্ঞান চার্ট সময় নষ্ট দরকার নাই, যে গ্রাফ পেপারে সুন্দর করে আঁকতে হবে এটা দরকার নাই। এখানে জ্ঞান চার্ট আঁকতে হবে আসলে আঁকা দরকার হবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে টাইম হরিজন অনুযায়ী ঠিক আছে কিনা। যেমন আমি এই যে এঁকেছি, এটা খেয়াল করো, এখানে আমি যে 6 দিয়েছি এটা মানে ওটা তো বই থেকে স্ক্রিনশট নেওয়া, হ্যাঁ, আর এটা হচ্ছে আঁকা। খেয়াল করো 6 থেকে কিন্তু ডেফিনেটলি 7 আর 8 বড় হবে, আর 7 যত বড় হবে 8 থেকে কিন্তু তার সেই সমানই। দেখো বুঝতে পারছি ইউনিটের পার্থক্যটা, বুঝতে পারছি। স্কেল জি দিয়ে স্যার মেপে আঁকতে হবে সুন্দর করে। দেখো এখানে 12 কিন্তু সমান, খেয়াল করো 12 কিন্তু সমান। সেম এগেন ওই যে আমি একটা ইউনিট বের করে দেখালাম, দেখো এখানে এই পোর্শনটা, এই পোর্শনের যে মাপ এটারও যে মাপ, অথবা এই এক ইউনিটের মাপটাও কিন্তু একই, এটা মাথায় রাখতে হবে আঁকার সময়। ঠিক আছে, অনেক সময় একটু কম বেশ হতে পারে, কিন্তু অন্তত যেন একটু বড় দেখায়, অন্তত যেন একটু একটু বড় দেখায়, মানে একবারে ছোট করে ফেললে জিনিসটা দেখতে খুব অড লাগবে। ঠিক আছে, যেমন একটা এঁকেছে 7, একটা এঁকেছে 8, তাহলে কি 7 থেকে 8 একটু হলেও বড় হওয়া উচিত। বুঝতে পারলাম? তো আরেকটা জিনিস বলিনি, সেটা বললেই আমি শেষ করে দেব আমাদের ক্লাসে, মানে আমাদের টপিক শেষ হয়ে যাবে এইটুকু। তো সেটা হচ্ছে দেখো এখানে যদি আমি একটা কোশ্চেন দিই, জিজ্ঞেস করি তোমাদেরকে, এই 10টা কাজ শেষ হতে আমাদের টোটাল মানে কত ঘন্টা লাগবে বলতে পারবা? ওটা তো ফ্লো টাইম, ওটা তো ফ্লো টাইম, ওটার ভিতরে তো ওয়েটিং টাইমও আছে, কিন্তু এই কাজটা কত সময়ের মধ্যে শেষ হবে বলতে পারবা? 16 আওয়ার্স এক্স্যাক্টলি। দেখো 14 আওয়ার্স এর মধ্যে আমার প্রথম একটা মেশিনের কাজ শেষ হয়ে যাবে, তিনটা কাজ শেষ হয়ে যাবে। 15 আওয়ার যদি হিসাব করি তাহলে আমাদের 6টা কাজ শেষ হয়ে যাবে, সেকেন্ড মেশিন সহ। প্রথম মেশিনও শেষ, সেকেন্ড মেশিনও শেষ। কিন্তু যদি 16 আওয়ার্স কনসিডার করি তাহলে আমাদের 10টা কাজই শেষ হয়ে যাবে। 10টা কাজই শেষ। জি স্যার। হ্যাঁ, এইটাকে এই যে 16 আওয়ার্স এর যে কথাটা বললাম এটাকেই আসলে বলা হয় হচ্ছে মেক স্প্যান।
কি বলা হয়? এটা একটা নাম আছে, নামটা লিখে দিচ্ছি এবং পরে সংজ্ঞা শিখাই দিব। এখন আগে অঙ্ক করলাম, এখন সংজ্ঞা আসলে অঙ্ক মানে সংজ্ঞা জীবনে আর ভুল হবে না, ডেফিনেশন এখন বলবো। এটার নাম হচ্ছে মেক স্প্যান। এখন তাহলে মেক স্প্যানের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে চলো দেখে ফেলি। একবারে স্লাইডের প্রথম দিকে আছে এটা। দেখো লেখা আছে টোটাল টাইম নিডেড টু কমপ্লিট এ গ্রুপ অফ জব। এখানে গ্রুপ অফ জবের সংখ্যা কত? 10। এই 10টা জব শেষ করতে আমাদের সময় লাগবে কত? 16 ঘন্টা।